রাজধানী তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। শুরুতেই জানাবো বার্তা কক্ষের সবশেষ। দুদিনের সফরে কাল ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 10টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে। বাড়ছে বন্যার বিস্তৃতি, 4 জেলায় 17.5 লাখ মানুষ পানিবন্দী। সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা স্থগিত। আমলাদের একটি অংশ দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে, সংসদে জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানই ইফাতের বাবা, নিশ্চিত করেছেন ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে কাল দুপুর 2টায় দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে দুদেশের বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, নিরাপত্তা, বিদ্যুৎ সহযোগিতার পাশাপাশি তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। সই হতে পারে 10টি সমঝোতা স্মারক ও চুক্তি। জুনেই ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 থেকে 10 জুনের সফরে একান্তে বৈঠক করেন নরেন্দ্র মোদীর সঙ্গে। এ সময় শেখ হাসিনাকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানান মোদী। সে আমন্ত্রণে সাড়া দিয়ে শুক্রবার 2 দিনের সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি টানা তৃতীয়বার সরকার গঠনের পর কোন দেশের সরকার প্রধানের এটি প্রথম সফর। নির্বাচনের পরে 2 দেশের মধ্যে আলাপ আলোচনা, নেতৃবৃন্দের মধ্যে সম্পর্কের গতি কীরকম সেটার একটা মূল্যায়ন। বিশেষ করে আমার ধারণা যে বাংলাদেশে ভারত যে $8 বিলিয়ন লোন আমাদেরকে দিয়েছে, তার কিন্তু এখনো পর্যন্ত 20% বেশি কিন্তু ব্যবহৃত হয়নি। এখন এই জায়গাটায় আমার ধারণা একটুখানি বেশি মনোযোগ দিয়ে দেখা দরকার যে কেন হচ্ছে না। সফরে দিল্লির অগ্রাধিকার নিরাপত্তা ইস্যু আর ঢাকার অগ্রাধিকার পানি। তিস্তা সহ অন্যান্য নদীর পানি বন্টন ইস্যুর সুরাহা হয়নি এখনো। এছাড়া সীমান্তে বাংলাদেশি হত্যা এবং বাণিজ্যের কিছু কিছু ক্ষেত্রে শুল্ক সংক্রান্ত জটিলতা রয়েছে। আমরা অনেক বেশি ইম্পোর্ট করি ভারত থেকে, ভারত ওই পরিমাণ ইম্পোর্ট করে না। সেক্ষেত্রে একটা বিরাট ট্রেড গ্যাপ রয়েছে। সেটাও কিভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, ভারতের বাজারে আমরা কিভাবে যেতে পারি, সেটা একটা ইম্পর্টেন্ট। সীমান্ত একটা ইম্পর্টেন্ট। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমি মনে করি তিস্তা চুক্তির একটা সমাধান ইনশাল্লাহ আমরা আশা করতে পারি। শেখ হাসিনার সরকার এই তিস্তাটা না করতে পারে, সেক্ষেত্রে মমতার কেউ বাইরে থেকে একটা প্রেশার ছিল, তো এখন সেই জায়গাটায় আমি মনে করি নেই। সেন্ট মার্টিনসে মিয়ানমারের গুলি এবং দেশটির ভেতরে চলমান সংঘাতের আঁচ মোকাবিলায় ভারতের সঙ্গে আলোচনার তাগিদ কূটনীতিবিদদের। মিয়ানমারের ভেতরে কিন্তু একটা বড় ধরনের মানবিক সমস্যা তৈরি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ বলেন, ভারত বলেন, চীন বলেন, সকলেরই কিন্তু আমরা এফেক্টেড হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে। তো কাজেই এই বিষয়গুলো নিয়ে আমার ধারণা পারস্পরিকভাবে আলোচনার একটা সুযোগ আছে। শনিবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হবে। পরে হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সব সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করে বলেন, তবে বিএনপি ভারতের সঙ্গে সমস্যা তৈরি করে দেশের ক্ষতি করছে। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ ও 2 সিটি মেয়রের সঙ্গে যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। পরে দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন নিয়ে জানান, আগামীকাল বেলা 3টায় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হবে। এছাড়া সিলেটের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। এই সীমান্ত সমস্যা দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যার বাস্তবায়নে সর্বসম্মতভাবে ভারতের পার্লামেন্টে সিদ্ধান্ত গৃহীত।
সম্মানজনক পারস্পরিক আমরা কূটনীতি চাই। সিলেটের ১৩ উপজেলার সবগুলোই এখন বন্যা কবলিত। প্রায় ৮.৫ লাখ মানুষ পানিবন্দী। সবচেয়ে বেশি প্লাবিত কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন, তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। গরু মহিষ নিয়ে আশ্রয় কেন্দ্রে অনেকেই। প্রত্যন্ত এলাকায় ত্রাণ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন দরিদ্রদের একটি বড় অংশ। চারপাশে বিস্তীর্ণ জলরাশি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো বালির ঢিবি। ঘরবাড়ি ডুবে যাওয়ায় এখানে পলিথিন বা চাটাইয়ের তাঁবুতে আশ্রয় নিয়েছে ২০টি পরিবার। ৪০ জন মানুষের সাথে একই ছাদের নিচে আশ্রয় পেয়েছে গৃহপালিত প্রাণীরাও। কোম্পানিগঞ্জ উপজেলার শিমুলতলা আদর্শ গ্রামে কমপক্ষে ১,০০০ মানুষের বসবাস। ঈদের আগের দিন থেকে হঠাৎই উজানের ঢলে নেমে আসে দুর্যোগ। পানির নিচে তলিয়ে যায় ঘরবাড়ি। পরিস্থিতি এতটাই খারাপ যে ঈদ উদযাপন নয়, বেঁচে থাকার লড়াইয়ে তারা। ঈদ কিভাবে করে আমরা করতে পারছি, বড় দুঃখ কষ্ট আছে। রান্না বাড়া নাই, কুস্তা নাই, বিস্কুট মুটকুট চা চুয়াই নাই, খাওয়াই চিনিছেন খানি কুড়া ঠিক ঠিক মতে অন্যা বাচ্চা দুধও পান না। ২০২২ সালে বানের তোরে ভেঙে যায় জুলিকা বিবির ঘর। ষাটোর্ধ্ব এই বৃদ্ধার ঘর এবারের বন্যায়ও ভেসে যাওয়ার ঝুঁকিতে। ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালবাড়ি গ্রামে নৌকা নিয়ে ঢুকলে এসব করুণ দৃশ্য চোখে পড়ে। অথচ বানভাসী এসব মানুষ এখনো দেখা পাননি তাদের দেখে রাখার প্রতিশ্রুতি দেয়া জনপ্রতিনিধিদের। আমাদের তো দুঃখ হইয়া যায়, আমাকে খুঁজো বড় করুন না, অতটুকু আমার আবেদন। বড় কষ্টের মাঝে আছি আমরা, বুঝছেন, কেউ আইয়া দেখাও না আমরা। চেয়ারম্যান মেম্বার কেউ দেখে নাই, অথবা আপনার কেউ দেখছে না। সিলেটে সবচেয়ে বেশি প্লাবিত গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার প্রায় ৪০টি গ্রাম পানির নিচে। প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় ৫৫৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সরবরাহ প্রয়োজনের তুলনায় খুবই কম। সালে সালে লাগেছে পানি, ওফারও কইয়া তো এই জায়গায় আইছি। বাদা লাকড়ি দেওয়া অনেক কষ্ট করিয়া রান্না বাড়া করে। অবশ্য জনপ্রতিনিধিদের দাবি, ত্রাণ তৎপরতায় চেষ্টার কোনো ঘাটতি নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় যারা আছেন তাদের প্রত্যেককে আমরা তাদের টিমের মাধ্যমে, আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য যারা আছে তাদের মাধ্যমে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি। আগামী কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে জেলা প্রশাসন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বাড়ছে বন্যার বিস্তৃতি। সুনামগঞ্জে ৭ লাখ মানুষের দুর্ভোগের সাথে যুক্ত হয়েছে মৌলভীবাজার ও নেত্রকোনার আরও ২ লাখের বেশি মানুষের ভোগান্তি। নদীর ২ কূল উপচে উত্তরের ৪ জেলায় নিম্নাঞ্চল ডুবছে, দেখা দিয়েছে নদী ভাঙন। এর মধ্যে বন্যার পানিতে ডুবে মৌলভীবাজার ও নেত্রকোনায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। উজানের ঢল কমে আসায় সুনামগঞ্জে সুরবাসহ সব নদীর পানি কমছে, তবে কমেনি বানভাসীদের ভোগান্তি। এখনও ১১ উপজেলায় পানিবন্দী প্রায় ৭ লাখ মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে ছাতক ও দোয়ারাবাজারের বাসিন্দারা। একটা রুম নেওয়ার জন্য 2 তলাতে আর কি আমরা খুব চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান আমরা পাইতেছি না। এবং সব দিকে যদি খবর লাগাচ্ছি, সব দিকেই খুবই খারাপ অবস্থা। ফকির হল আমরা এখানকার বিকা একটা করে করতে পারেন না, মানে আমরা কোনো সাহায্য দিতে পারেন না। এদিকে বুধবার রাত থেকে মৌলভীবাজারের বড়লেখার ২০ গ্রাম সহ ৪০ গ্রামে নিচু এলাকা পানি প্রবেশ করে ভোগান্তিতে আছেন প্রায় ২ লাখ মানুষ। এর মধ্যে ঢলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। উত্তরেও বাড়ছে বন্যার সংখ্যা। তিস্তার পানি বেড়ে নেত্রকোনার কলমাকান্দায় প্লাবিত হয়েছে ৬৫ গ্রাম। এদিকে কুড়িগ্রামে গত দুদিনে নদী ভাঙনে সদর ও রৌমারী উপজেলায় গৃহহীন হয়েছে ৫০ পরিবার। ভাঙনের ঝুঁকিতে পড়েছে সদ্য সংস্কার করা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আসা যাওয়া করণ যায় না, রাস্তাঘাট সব তল হয়ে গেছে। আমরা ঘর থেকে বাড়িতে অনেকটা কষ্ট হয়ে যায়। বর্ষার কারণে একটু চাপ পড়ছে। তিস্তা নদীর ভাঙনটা স্রোতটা অব্যাহত থাকে, কঠিন থাকার কারণে চাপটা বেশি। আশা করি যে এটা আমরা দ্রুত চেষ্টা করতেছি এটা নিষ্পত্তি করা যায়, কিভাবে ভাঙনটা রোধ করে কিছু বাড়িঘর রক্ষা করা যায়। রংপুরের কাউনিয়ায়ও তিস্তার বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। পাওপোর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জিও ব্যাগ ফেলছেন। আমাদের এখন নদী ভিতরে ঢুকে যাইতেছে, বীরের মধ্যে, পুকুরের মধ্যে ঢুকে যাইতেছে। বাড়ি ঘরে দেখেন টিনের অবস্থা, বাড়ি ঘর কেমন অবস্থা। এদিকে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘর, তিস্তা ও করতোয়ার পানি বেড়ে ৩ উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তায় বাঁধ ভেঙে পানিবন্দী ২ শতাধিক ঘরবাড়ি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কিশোরগঞ্জের ইটনা অষ্টগ্রাম মিঠামইনের অল ওয়েদার সড়কের কারণে পানি আটকে গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। দুপুরে সিলেট ও সুনামগঞ্জে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। নদীর চর অপসারণে 9টি ড্রেজিং স্টেশন স্থাপনের কথা জানান প্রতিমন্ত্রী। যাতে করে জল নদী পানি যাতে পাস করে সেটার ব্যবস্থা আমরা যদি আটকিয়ে যায়, এবার বন্যার সময় আমরা দেখব বর্ষার সময় যে আটকিয়ে যায় সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। এটা হচ্ছে সুরমা নদীতে কিছু জায়গায় কিছু কিছু হাম্প হয়ে আছে, চর পরে উঁচু হয়ে গেছে, এগুলোকে আমরা ড্রেজিংয়ের আওতায় আমরা আনতেছি। ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যের 19 জেলার 979টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রায় 3 লাখ। মে মাস থেকে এ পর্যন্ত প্রাণ গেছে 26 জনের। 1 থেকে 18 জুন পর্যন্ত আসামে 323 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। এর মধ্যে বুধবারই বৃষ্টি হয়েছে 42.2 মিলিমিটার, যা স্বাভাবিকের তুলনায় 211% বেশি। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করিমগঞ্জ এলাকা। সেখানে ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রায় 2.5 লাখ। টানা বৃষ্টিতে বেড়েছে ব্রহ্মপুত্র ও বরাক নদীর পানি। কপিলী ও কুশিয়ারা নদীর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। এমন পরিস্থিতিতে ভারতের আবহাওয়া বিভাগ বলছে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আসামে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম ও মণিপুর ও ত্রিপুরায়। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা বোর্ড। আগামী 30 জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলি যথারীতি হবে। যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেগুলো শেষে নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী রয়েছে 82,795 জন। অন্যান্য শিক্ষা বোর্ডে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী 30 জুলাই পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা 1টা পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। আমাদের একটি অংশ দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে। তাদের থামাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। বিকেলে জাতীয় সংসদের বাজেট আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন, দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তার মতে প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব প্রদান বাধ্যতামূলক করা দরকার। সরকারি প্রকল্পের ব্যয় কমানো ও রাজস্ব বাড়ানোর দিকে নজর দেওয়ার তাগিদ দেন আব্দুল মোমেন। বলেন, জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায়। উৎপাদন ঠিকঠাক থাকার পরেও কেন সবকিছুর দাম বাড়ে তা ভাবা দরকার। দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় আনলেই দুর্নীতি কমবে বলেও মন্তব্য করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে প্রশ্ন তুলে বলেন, এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন। কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এসব ব্যাপারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি কমবে। রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউর রহমানী ছাগল কাণ্ডে আলোচিত তরুণ ইফাতের বাবা বলে নিশ্চিত করেছেন ফেনীর সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। ইফাতকে নিজের ভাগ্নে দাবি করেছেন এই আওয়ামী লীগ নেতা। তবে এই বিষয়ে বক্তব্য জানতে ফোন করা হলে সাড়া দেননি এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। ধোনির আদরের দুলাল মুশফিকুর রহমান ইফাত। গরু, গাড়ি আর পাখির পেছনে কোটি টাকা খরচ করা যার নেশা। সামাজিক মাধ্যম ফেসবুক ঘাটলে দেখা যায় বড় গরু কেনার অসংখ্য ভিডিও। 2021 সাল থেকে কোরবানির জন্য এই তরুণ চট্টগ্রামে সারাহ এগ্রো, ঢাকার সাদেক এগ্রো সহ বিভিন্ন খামার থেকে লাখ লাখ টাকায় গরু কেনেন। কিছুদিন পরপর বদলান গাড়ি। শখ আছে পাখি পালনেরও, সংগ্রহে আছে লাখ টাকা দামের পাখিও। এবারের ঈদেও সাদেক এগ্রো থেকে 12 লাখ টাকা দামের খাসি সহ গরু অর্ডার করেন ইফাত। খাসির ভিডিও ছড়িয়ে পড়লে ভাইরাল হন তিনি। প্রশ্ন ওঠে ইফাতের বাবার আয়ের উৎস নিয়ে। ঝড় ওঠে বিভিন্ন মহলে। খবর প্রচার হয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত। তবে এ নিয়ে ধোঁয়াশা চলে 2 দিন। এর মধ্যেই গণমাধ্যমে মতিউর রহমান ইফাতকে অস্বীকার করেন। আমাদের পুরো ফ্যামিলি মর্মাহত, কারণ আমরা এই নামে কাউকে চিনি না এবং জানিও না। এবং আমি এই বিষয়টা দেখার পরে আমি নিজেই অবাক হয়েছি যে আমার তো এক ছেলে এক মেয়ে,
আমার ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান অর্ণব। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতিউরের সঙ্গে ইফাতের অনেক ছবি ছড়িয়ে পড়ে। মতিউরের স্বীকৃত সন্তানদের সঙ্গে ইফাতের যোগাযোগের প্রমাণও মেলে। ইফাতের নিকটাত্মীয়রা নিশ্চিত করেন ইফাত মতিউর রহমানেরই সন্তান। মতিউর একাধিক বিয়ে করেছেন। মতিউর রহমান সাহেবের এনবিআর এর মেম্বার, ওনার ছেলে। এটা রাগ করি বলছে আর কি, বুঝছেন? এত কিছু নিয়ে কথা হচ্ছে, আমার মনে হচ্ছে আর কি, এটা আমি তো শিওর না, ওনার সাথে আমার কথা হয়নি, যার কারণে অনুমান করতেছি হয়তোবা ওর সাথে কে বলছে। বিদেশে মতিউর রহমানের অন্য সন্তানের বিলাসী জীবন নিয়েও প্রশ্ন উঠেছে সামাজিক মাধ্যমে। বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এনবিআর চেয়ারম্যান। স্যার একটু বলে যান। এখন প্রশ্ন জবাব দেবো না তো। ইফাতও দাবি করেছেন মতিউর রহমানই তার বাবা, তবে ক্যামেরায় কথা বলতে রাজি হননি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে নিজ বাসায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভোরে বাসার পানির পাম্প চালু করতে দোতলা থেকে নিচে নামেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমান। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড় সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এতেই থামেনি হত্যাকারীরা। বাসার দোতলায় উঠে হত্যা করে শফিকুর রহমানের স্ত্রী ফরিদা ইয়াসমিনকে। স্পেসিফিক আমি এখনো কাউকে সন্দেহ করতে পারছি না, কারণ আমার আব্বার সাথে আমার আম্মার সাথে ব্যক্তিগত কন্দল আমি এ পর্যন্ত দেখিনি। এলাকাবাসী যারা ছিলেন তাদের সাথে আমি দেখিনি। পুলিশ জানায় চারতলা বাড়িটির বেষ্টনী থাকলেও তার উপর দিয়ে সহজেই ঢোকা যায় ভেতরে। আর হত্যার ধরন ও আলামত দেখে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছেন তারা। প্রতিদিন ভোর 4টা সাড়ে 4টার দিকে নিচে নামান পানি ছাড়ার জন্য। আমাদের ধারণা উনি যদি নিচে খুন হয়েছে তখন হয়তো নিচে আসছিলেন, আর তখন নিচে আসলে তো স্বভাবতই উপরের বাসাটা খালি থাকে। মৃত্যুর যেই মডাস অপারেন্ডি প্লাস বাসা থেকে জিনিসপত্র হারানোর যেই লক্ষণ, এই সকল কিছু মিলিয়ে আমরা এখনো ধারণা করতেছি কোনো একটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, শুধুমাত্র চুরি কিংবা ডাকাতির জন্য ঘটায় নাই বলে ধারণা করতেছি। সন্ত্রাসীরা যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা নিঃসন্দেহে নৃশংস। তো আমরা কি কারণে, অর্থাৎ এই হত্যাকাণ্ডের মোটিভ কি, সেটা বের করার জন্য আমরা আমাদের টিম কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যে। আমরা তদন্তের মাধ্যমে জানতে পারবো যে আসলে কি কারণে, কি উদ্দেশ্যে এবং কি প্রক্রিয়ায় এই হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে 31,833 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। বিকেলে সংসদ অধিবেশনে কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ঢাকা 8 আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, একই অর্থ বছরে এলএনজি খাতে সরকার 5,500 কোটি টাকা ভর্তুকি দিয়েছে। 2023-24 অর্থ বছরে সরকারের বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ 35,000 কোটি টাকা উল্লেখ করে নসরুল হামিদ বলেন, মোট ভর্তুকি 31,833 কোটি টাকার 11,700 কোটি নগদ এবং 20,133 কোটি বন্ডের মাধ্যমে সমন্বয় করা হয়েছে। সরকার বর্তমানে ডাইনামিক প্রাইজিং ফর্মুলায় জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে জানিয়ে তিনি বলেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে বলা হচ্ছে বলে এতে কোনো ভর্তুকি নেই। মিয়ানমার গুলি করলে পাল্টা গুলি করা হবে, এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কথা জানান। মন্ত্রী বলেন, সেন্ট মার্টিন ইস্যুতে সরকার মিয়ানমারের সাথে যোগাযোগ করেছে, তারা জানিয়েছে মিয়ানমার এখন গুলি করছে না। এছাড়া মন্ত্রী বলেন, সাবেক আইজিপি বেনজিরের সম্পদের বিবরণ তিনি নিজে দেবেন, প্রমাণ না পাওয়া পর্যন্ত তাকে অপরাধী বলার সুযোগ নেই। আর সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের বিরুদ্ধে এখনও কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ হয়নি। এদিকে ঝিনাইদহের এমপি আজিম হত্যাকাণ্ডের তদন্ত শেষ হওয়ার আগে বিস্তারিত বলা যাবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আমাদের টেকনাফের কাছে কিছু নাব্যতা হারিয়েছে আমাদের নাফ নদীর আমাদের পোর্শনে, কাজেই সেইখান দিয়ে আমাদের নৌ চলাচল করতে পারে না, যেতে হয় ওই মায়ানমারের অংশ দিয়ে, সেইখানেই এই বিপত্তিটা করে। কখনো মানে মায়ানমার আর্মি, কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। কাজেই আমাদের এইখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। ওখানে যে মায়ানমারের 2টি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গিয়েছে। সমকালীন বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি অসীম সাহাকে ফুলের শ্রদ্ধায় বিদায় জানালেন স্বজন, বন্ধু ও ভক্ত অনুরাগীরা। বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমিতে জড়ো হন রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী। পরে রাজধানীর সবুজবাগ কালী মন্দিরে সমাহিত করা হয় কবি অসীম সাহাকে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মেঘাচ্ছন্ন আকাশের মতোই যেন মনে মেঘ জমেছে বাংলা একাডেমির নজরুল মঞ্চে জড়ো হওয়া সবার। কবি অসীম সাহাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছেন অগ্রজ, সহপাঠী, সহযোদ্ধা এবং ভক্তরা। মানুষ বাঙালি হিসেবে যারা যুক্ত, সৃষ্টিশীল বাঙালি হিসেবে যারা যুক্ত, তাদের একজন প্রাজ্ঞসর ব্যক্তি হচ্ছেন কবি অসীম সাহা। যে কথা অনেকে বলতে সাহস পেত না, কবি অসীম সাহা সেই কথাটাই উনি লেখার মধ্য দিয়ে প্রকাশ করতেন আর কি। সমকালীন সাহিত্য চর্চার পাশাপাশি নতুন প্রজন্মের জন্য বাংলার আদিকাব্য ভাষা নিয়ে একনিষ্ঠভাবে কাজ করে গেছেন কবি অসীম সাহা। সেই অবদান স্মরণ করেন সমসাময়িক কবি লেখকেরা। বরুচন্দ্র দাসের শ্রীকৃষ্ণ কীর্তন আধুনিক বাংলা ভাষায় রূপান্তরিত করেছেন। ভাষা সাহিত্যে খুবই অগ্রগণ্য। কবিতা বিষয়ে তার ধারণা, তার ছন্দ, প্রকরণ সেটা ছিল অসাধারণ। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর সবুজবাগে বৃহস্পতিবার বিকেলে সমাহিত করা হয় কবিকে। সবুজবাগে সমাহিতই করব ওনাকে। তাতে যেটা হবে যে যদি ওনার তো অনেক শুভাকাঙ্ক্ষী অনুরাগী অনেক আছেন, যদি কেউ চান পরবর্তীতে যেতে বা আমরাও পারিবারিকভাবে যখন আমাদের মনে হয় আমরা যাব। দীর্ঘদিনের অসুস্থতার পর মঙ্গলবার 75 বছর বয়সে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান 21 পদকপ্রাপ্ত এই কবি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।